আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমন বিষয় যেখানে মূলত আগে থেকেই বলে রাখছি দুটি বিষয় সম্বন্ধে আমরা কথা শুনব। তবে বিষয় দুটির মধ্যে এমন একটা সম্পর্ক আছে যেটা আমাদের জানা দরকার, কিংবা এই বিষয় দুটি বলতে পারেন এমনভাবেই একে অপরের সাথে যুক্ত যেগুলি জানা ঠাকুরকে ধরে চলার ক্ষেত্রে আমাদের কিন্তু একান্ত দরকার, তাই না? তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা যখন দেখবেন বিভিন্ন কথা বলে থাকি, সে প্রত্যেকটা কথার পিছনেই কিন্তু কিছু না কিছু একটা কারণ থাকে, কিছু না কিছু কারণটাকে হয়তো আমি সদা সর্বদা ভাবতে পারছি না, দেখতে পারছি না, কিন্তু তা সত্যতা আছে। এবারে যেমন ধরেন একদম কিছু কথা যেগুলো দেখবেন আমরা বলে থাকি না, যে এই যে কথাটা বলছে এই কথাতে মানে কিচ্ছু নেই, একদম পুরো ভ্যালুলেস একটা কথা, কোনো ভ্যালু নেই এই কথার, কিংবা শুধু শুধু বকবক করছে, কোনো ইয়ে নেই, এইরকম কথা বলে যায়। কিন্তু তার পিছনে একটা হয়তো কারণ আছে, থাকতে পারে হয়তো এন্টারটেনমেন্ট, হয়তো বলতে পারেন এমন কিছু তো আছে যেখানে সে কথা শুনে মানুষ হাসছে, সে একটু বলতে পারেন সেই ক্ষণিক মুহূর্ত হলেও আনন্দে নিজের জীবনটাকে যেভাবে কাটানো দরকার, যেভাবে ইয়ে করতে হয়, কিছুটা হয়তো সে তার জীবনেও সে আনন্দটা পেল কারোর সেই রকম কথা শুনে। তাই প্রত্যেকটা কিছুর পিছনে তাই একটা কারণ থাকে। ঠিক একই রকমভাবেই আমাদের যে জীবন, কথাটা এই কারণেই শোনা, আমাদের জীবনে যে বৃত্তি প্রবৃত্তিও যে কাজ করে সেগুলি হচ্ছিল এক একটা কারণ, আর ফলটা কি যেটা আমরা চোখে দেখতে পাই। কারণটাকে সদা সর্বদা কিন্তু আমরা দেখতে পাবো না সরাসরিভাবে, এমন কিছু কিছু ক্ষেত্র হয়তো থাকতে পারে। সেক্ষেত্রে কি তা বলে কি কোনো কারণ থাকে না? কারণ থাকে, সেটাকে খুঁজতে হয়, খুঁজে বের করতে হয়। তাই এই যে জীবন, এই জীবনটা হচ্ছিল বলতে পারেন সেই রকমই একটা এক একটা ইয়েতে ধাঁধায় ভরা। তাই এই জীবনটাকেও যখন আমি এবারে সেই রকম পর্যবেক্ষণ করতে শিখবো, জীবনটাকে আমি তখন অবজার্ভ করছি কাকে কেন্দ্র করে? আমার ঠাকুরকে কেন্দ্র করে। সেক্ষেত্রে দেখবেন নিজের জীবনে সেই ধাঁধাগুলি যে কত সহজে যে খুলে যায়, কিংবা ধাঁধাগুলি যে কত সহজে সমাধান করে দেওয়া যেতে পারে। তাই এই যে সব যা কিছু, এই সব যা কিছুর পিছনেই কিন্তু একটা কোনো না কোনো কারণ থাকে। যেমন এই যে টপিকটা যেটা আপনারা দেখেছেন এই ভিডিওতে ঢোকার আগে, যে কথাটা লেখা আছে, এই লেখাটার পিছনে তো একটা কিছু কারণ আছে, তাই না? আপনারা যেটা দেখেছেন তা কি ওই বলতে পারেন একটা এমন জিনিস যেটা আমাদের রোজ খাওয়া দরকার। এবারে সেটা কি, কিংবা বলতে পারেন সেটা করলে কি হয় না হয়, অনেক কিছু কারণ থাকতে পারে। তাই এই যে কথাটা, এটা তাহলে কেমন বিষয় রিলেটেড? এটা হচ্ছে হলো আমাদের জীবনে এমন একটা জিনিস যেটাকে আমরা ছেড়ে কখনোই থাকতে পারি না। অনেকের তো আবার এটা খুবই একটা পছন্দের, তাই না? তা হচ্ছে হলো খাওয়া দাওয়া, খাদ্যাভ্যাস। অর্থাৎ আমার যে বলতে পারেন ডেলি রুটিন, তার মধ্যে খাওয়ার ধরনটা কেমন, কিংবা খাওয়া দাওয়াটা কেমন হওয়া দরকার, সেটা কেমন হওয়া চাই, সেইটাকে কেন্দ্র করে কিছুটা আছে ওই ব্যাপারটা। তাই এই যে কথাটা আপনারা দেখেছেন, ওই যে নুন কিংবা বলতে পারেন যে লেবুর রস বা লঙ্কা, এটা দিয়ে হয়টা কি, এটা ঠাকুর কি বলেছেন, সেটা আমরা আলোচনার মধ্যেই একটা জায়গায় জানবো। তবে এই যে কথাটা যেটা আমরা শুনছি, কিংবা আজকের যে আলোচনার যে বিষয়টা, এটা আমরা কেন জানলাম কিংবা কেন জানার আগ্রহে এসছি, তার কারণ তা হচ্ছিল আমাদের এই স্বাস্থ্যকে নিয়ে। অর্থাৎ
এই যে এই জীবনটা দেখবেন সদা সর্বদা একটা জিনিসই কিন্তু চায়, তা হচ্ছে হলো বেঁচে থাকতে আর বেড়ে উঠতে। এবারে তার জন্যই যত যা কিছু করা, যত যা কিছু, এই বাঁচা বাড়াটাকে বাদ দিয়ে কেউ এমন কোনো কাজ করতে যায় না যেখানে তার বাঁচা বাড়াটা ক্ষয় হয়, অন্তর থেকে কমপক্ষে চায় না। তবে এই যে করাটা তো সবাই চায় যে তার জীবনটা যেন বেঁচে থাকুক, বেড়ে থাকুক, তাই না? এই বেঁচে থাকার বেড়ে ওঠাটা, এই কারণেই বলতে পারেন সব যা কিছু করা। তাই এই খাওয়া দাওয়াটাও এমনভাবে অভ্যাস করতে হয় যেন তা, যেমন শ্রী শ্রী ঠাকুর কি বলছেন, তা যেমন সহজপাচ্য হয়ে ওঠে। সব থেকে প্রথমেই ঠাকুরের কথা বলতেন যে খাওয়া দাওয়ার অভ্যাসটা এমন হওয়া চাই যেন তা সহজপাচ্য হয়, অর্থাৎ সহজে যেন তা ডাইজেস্ট হয়। না হলে কি হয়, না হলে শরীর খারাপ হবে। তাই এই খাওয়া দাওয়াটাও তাহলে দেখেন বাঁচা বাড়ার ক্ষেত্রে যে কতটুকু জায়গা নিয়ে আছে, অর্থাৎ কতটুকু যে কাজে সেটাও লাগছে। তাই সেটাও যদি আমার ঠিকঠাক না থাকে তাহলে তো সেখানেও তো একটা যখন ফাঁক তৈরি হবে, সেখান থেকে আমার শরীরটা খারাপ হবে। আর তখন কি হবে, তখন আমার যে বাঁচার যে স্বাদটা, যে ইচ্ছাটা, সেটা তখন সেই জায়গায় গিয়ে ধাক্কা লাগছে, সেখানে গিয়ে তখন সে ধাক্কা মারলো, তাই না? দুটো ওষুধ খেতে হলো, এটা ওটা করতে হলো শরীরের জন্য। তাই আলটিমেটলি আমি সব যা কিছু করছি আমার নিজের বেঁচে থাকা, বেড়ে থাকা নিয়ে, তাই না? এ কথাটা একবার পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একদিন বলছেন যে আমি জীবনে যাই করি না কেন প্রত্যেকটা কিছুতে কিন্তু নিজেরই মঙ্গল লুকিয়ে আছে, প্রত্যেকটা কিছুতে। তাই এই যে আমাদের এই বৃত্তি প্রবৃত্তি, খাওয়া দাওয়ার যেহেতু প্রসঙ্গটা, তো এই বৃত্তি প্রবৃত্তির মধ্যে একটা আমরা কি বলে থাকি, লোভ, কাম ক্রোধ মদ লোভ, তাই না? আর ওইদিকে আরো বলতে পারেন কয়েকটা আমরা বলে থাকি। তো এই যে লোভ, এই লোভটা কি? লোভটা বাস্তব ছিল একটা এমন জিনিস যেটা হচ্ছিল মানুষকে যখন পেয়ে বসে তখন সে সহজে সেটা কিন্তু অতিক্রম করতে পারে না। সহজে সে তখনই পারবে যখন তার চলনাটা ইষ্টকেন্দ্রিক হবে। কেন পারবে তখন? কাউকে ভালোবেসে সে করতে পারবে। কিন্তু যদি সেই রকম কেউ ভালোবাসার মানুষই যদি জীবনে না থাকেন, তাহলে সে কি লোভটাকে আয়ত্ত করতে পারবে? তার কারণ বৃত্তি প্রবৃত্তি ছেড়ে থাকা যাবে না, কিংবা বৃত্তি প্রবৃত্তি আমার জীবন যতদিন আছে, অর্থাৎ এই শরীরটা নিয়ে আমি যতদিন আছি, তা কিন্তু ছেড়ে থাকবে না। এমনকি একটা মজার কথা যে এই বৃত্তি প্রবৃত্তি একটা এমন জিনিস, মানুষ যখন মারাও যায় না, মারা যাওয়ার পরেও সে ছেড়ে কথা বলে না। কেন? এটার পিছনে বলতে পারেন বিষয়টাই আলাদা হয়ে যাবে যদি এখন এটা নিয়ে আমরা শুনি। তা হচ্ছে হলো মানুষের মৃত্যুর পর সে যে অবস্থায় থাকে, সেখানেও যে তার জীবদ্দশায় থাকাকালীন তার বৃত্তি প্রবৃত্তি যেমনভাবে কাজ করছে, তা যে কেমনভাবে রিয়্যাক্ট করে সেই মুহূর্তেও, সেই থাকাটাও বৃত্তি প্রবৃত্তি উপর যে কতটুকু যে নির্ভর করে যায়, এসব নিয়েও অনেক কথা আছে। আর প্রত্যেকটা কথার মধ্যেই যুক্তি, অযৌক্তিক কোনো জায়গা নেই, কোনো কথাই অযৌক্তিক না ঠাকুরের। এটাই হচ্ছে হলো বলতে পারেন এমন একটা জিনিস ঠাকুর এবারে দয়া করে তাই দিয়েছেন। আর সেটাই আচার্যদেব বলছেন যে ঠাকুরকে যুক্তির ভিতর দিয়ে প্রকাশ করতে চেষ্টা করো। দু চারটে এমন কিছু বলে ফেললাম যেখানে মিরাক্কেল প্রকাশ হচ্ছে কিংবা ম্যাজিক ঘটছে এমন দেখাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ম্যাজিকটার উপরে বিশ্বাস হবে, কিন্তু আসলে ম্যাজিকের পিছনে যে একটা লজিকই থাকে তার মাথায় কিন্তু তখন সেটা ঢুকবে না, তাই না? যাই হোক, এই যে বৃত্তি প্রবৃত্তি নিয়ে যে লোভ নিয়ে যেটা শুনলাম, এবারে যেটা কথা তা হচ্ছিল এই লোভ শুধু কি মানুষের খাওয়া দাওয়ার ক্ষেত্রেই থাকে? তা তো না। কিন্তু আমরা লোভটাকে সচরাচর খাওয়া দাওয়ার ক্ষেত্রে বেশিরভাগ বুঝিয়ে থাকি, সেদিকেই ইঙ্গিতটা একটু বেশি যায়। তবে লোভ কিন্তু অনেক জায়গাতেই কিন্তু কাজ করে। একটা জায়গাতে যদি আমি আমার লোভটাকে বাড়িয়ে তুলি,
জীবনে যদি বৃত্তি প্রবৃত্তিকে আয়ত্ত করতে হয় তাহলে এই রকমভাবেই কিন্তু করতে শিখতে হয়। কেমনভাবে? আমাকে কেউ বলল তোমার লোভটা অতিরিক্ত বেশি, ঠিক আছে বুঝলাম খুব বেশি। এবারে কি করলাম, না সেই লোভ আমার বেশি তো লোভটাকে এমনভাবে আমি আমার ঠাকুরের ইয়েতে, আমি আমার ঠাকুরকে কেন্দ্র করে এমনভাবে লোভটাকেও আমি আয়ত্ত করব, তখন সে দেখলে চমকে উঠবে যে কিভাবে এটা করতে পারলো। কেমনভাবে করব? যেমন এই যে লোভ, তখন আমি কি করলাম, আমি এবারে চিন্তা করতে আস্তে আস্তে শুরু করলাম যে লোকে বলছে, কিংবা আমার হয়তো রিয়েলাইজ হলো, কিংবা আমি মনে করলাম যে আমার লোভটা এইরকমভাবে বাড়ছে, মানে ওই জিনিসগুলোর প্রতি আমার অতিরিক্ত একটা সেই রকম টান, কিংবা বলতে পারেন আমি তাতে এমনভাবে আকর্ষিত হয়ে যাচ্ছি যে সেটা আমার শরীরের পক্ষে খারাপ, তা জানা সত্ত্বেও আমি তাকে নিয়ন্ত্রণে আনতে পারছি না। তাই তো কোনো চিন্তা করারই কথা না। কারণ কি, সবথেকে প্রথম জীবনে ইষ্ট আছেন এক, দ্বিতীয়ত এরকম করে ভাবতে হয় আমার ঠাকুর যখন জীবনে আছেন তাহলে আমার লোভটা যেন এই হয় আমি আমার ঠাকুরকে যেন তেন প্রকারণে হোক তাকে আমি খুশি করব। তাকে খুশি করার জন্য যত যা কিছু আমায় করতে হবে আমি করব, যাই আমায় করতে হোক না কেন। সেক্ষেত্রে লোভও আমার কাছে তখন আর কিচ্ছু থাকবে না। তার কারণ সেই ভালোবাসার মানুষের জন্য, সেই ভালোবাসার জন্য তখন আমি আমার লোভটাকেও কেন্দ্রায়িত করে দিতে পারলাম তাকে। লোভ আছে, আসুক, হোক লোভ, লোভ হবে আমার ঠাকুরের কি না, আমাকে আমার ঠাকুরের ইচ্ছা পরিপূরণ করতে হবে, আমি আমার ঠাকুরকে খুশি করব। আমার জীবনের লোভ এটাই, আমাকে টানে হচ্ছিল এটাই, আমি এখানেই আকর্ষিত হই, তাই না? সেক্ষেত্রে খাওয়া দাওয়া, জীবনে যত যা যেখানে লোভ আমায় টানছে না, সব কিছু তখন দেখবেন কিভাবে সুনিয়ন্ত্রিত হয়, কেমন ভাবে যে তখন বলতে পারেন অ্যাডজাস্টেড হয়ে যায়। তাই এই খাওয়া দাওয়া থেকে শুরু করে জীবনের যত যাই কিছু আছে না কেন, সব কিছুই কিন্তু তাই ইষ্টে কেন্দ্রায়িত করে তোলা দরকার। আমি যতক্ষণ না তাতে কেন্দ্রায়িত করব ততক্ষণ পর্যন্ত কিন্তু দেখবেন জীবনটা একটা বিচ্ছিন্নভাবে তখন চলবে, ততক্ষণ পর্যন্ত জীবনটা একটা বিচ্ছিন্ন আকারে এগোতে থাকবে। যেমন এই মুহূর্তে একটা কথা মনে পড়ে, শেষের ঠাকুর একদিন বসে আছেন, সে ঠাকুরের দেখবেন আমরা সবাই তো দেখেছি ঠাকুরের যে বলতে পারেন পৈতে, ঠাকুর যে পৈতে যে পরে থাকতেন, এবারে কি হয় পৈতেটা তখন একটা জড়া পাকিয়ে গেছিল ঠাকুরের পৈতেটা, তখন ঠাকুর নিজে নিজেই এরকম দেখছেন, দেখে দেখে নিজেই ঠিক করছেন, মানে কেউ যে ঠিক করে দিচ্ছে তা না, ঠাকুর নিজে নিজে ওটা ঠিক করলেন। ঠিক করার পর শেষে ঠাকুর তখন বলছেন যে পৈতেটা খুব জড়িয়ে গিয়েছিল, আর কয়েকটা গাঁট ধরে তাড়াতাড়ি ঠিক করে ফেললাম। কমপ্লেক্সের ব্যাপারও ওই রকম, অর্থাৎ বৃত্তি প্রবৃত্তি। তাই গাঁট ধরে না করলে ঠিক করা যায় না সহজে, তাই আত্মবিশ্লেষণ অভ্যাস সাপেক্ষ একটা ব্যাপার। তাই আমাদের মন যখন প্রবৃত্তির ঘোরে এলোমেলো বিশৃঙ্খল হয়ে থাকে তখন আমরা পট করে ঠিক পাই না কি জন্যে অমনটা হলো, কিন্তু সাধারণত এর পিছনে প্রবৃত্তিজনিত ভুল চিন্তা ও চলন থাকে। তাই ইষ্টনিষ্ঠার ভিতর দিয়ে যে চিত্তশুদ্ধির দিকে যত অগ্রসর হয় সে কিন্তু তত তাড়াতাড়ি ধরতে পারে চলার পথে কখন কোন প্রবৃত্তিকে আশ্রয় করে তার মনে ওই জট পাকানো অবস্থা সৃষ্টি হয়েছে। তাই তখন কি দেখবেন মানুষ সুখ সুখ করে, ঠাকুর সেটাই বলছেন যে মানুষ সুখ সুখ করে, কিন্তু মন যদি ইষ্ট ব্যাপৃতির ভিতর দিয়ে অনেকখানি স্বচ্ছ ও প্রবৃত্তি মুক্ত না থাকে তাহলে মানসিক সুখ বা শান্তির সন্ধান কিন্তু মেলে না। আর সেটারই চাই আগে, সেটাই আগে মানুষ খোঁজে। জীবনে যত যাই হয়ে যাক না কেন, যতই আমি যাই করে দিই না কেন, আমার মন যদি স্থির না থাকে, আমার মনটাই যদি আনন্দে না থাকলো, সেক্ষেত্রে দেখবেন হাজার থেকেও না থাকার মতন একটা অবস্থা হয়। কেন? মনটাই দুঃখে ভারাক্রান্ত। তখন আমি লাখ টাকা কোটি টাকাও যদি আমি কামাই, সেক্ষেত্রে দেখবেন ঘরে গিয়ে শান্তি পাচ্ছি না। তাহলে মনটা অশান্তিতে ভুগছে। এই কারণে ঠাকুর বলছেন যে
মানসিক সুখ বা শান্তির সন্ধানের জন্যই তো চাই হচ্ছিল জীবনে ইষ্ট। তাই প্রবৃত্তিমুখী মানুষ অন্তরে একটা নরক পুষে রাখে এবং অল্প বিস্তর নরক যন্ত্রণা সেক্ষেত্রে ভোগ করে, কিন্তু সেটা বুঝতে পারে না। যখন একটা বিশাল বড় একটা ধাক্কা লাগছে, বিশাল বড় একটা কিছু তার উপরে যখন বয়ে চলে গেল, তখন সে খুঁজছে, তখন সে জীবনে কিভাবে বেঁচে থাকবে, কিভাবে বেড়ে উঠবে, সেই তৃষ্ণা তখন তার মধ্যে জাগছে। তাই এই কারণেই বৃত্তি প্রবৃত্তিকে আমাদের আয়ত্তে রাখা দরকার। আমাদের আয়ত্তে তখনই থাকবে যখন তা আমার ইষ্টে কেন্দ্রায়িত থাকবে। তার কারণ আমি কে? আমার নিজের জীবনটাই চলছে যার জন্য, সেক্ষেত্রে আমি বলছি যে ওটা আমি করতে পারবো, আমি বাস্তবে করিটা কি? করেন তো তিনি। এইরকম করে ভাবতে হয়, আর বাস্তবে ঘটেও এটাই। এটার বাইরে কি গল্প হয়, তাই না? যেমন যে কথা আমরা সবাই তো জানি, এ কথা প্রায় অনেকেই তো আমরা জানি, যে শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে যে বলেছিলেন সেই যুদ্ধে যে ইয়েতে, যে কিভাবে যে তিনি যুদ্ধ করবেন, তখন অর্জুন বলেছিলেন না যে আমি আমারই নিজের ইয়েতে আপনদের সাথে আমি কিভাবে যুদ্ধ করব, আমি তাদের বিরুদ্ধে কিভাবে ইয়ে করব, তাদেরকে কিভাবে আমি মানে সেই যুদ্ধে ইয়ে করার চেষ্টা করব, নিহত করার চেষ্টা করব। তখন শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? যে তারা আগে থেকেই তা হয়ে আছে, তুমি কি করবে? তুমি তো নিমিত্ত মাত্র। তাই আমি যা বলছি তুমি শুধু তাই করো। তারা আগে থেকেই নিহত হয়ে আছে। আমাদের জীবনের গল্প বাস্তবে সেটাই। শ্রীকৃষ্ণ যে তখন সে কথাটা বলেছিলেন, লীলা পুরুষোত্তম রূপে যে আবির্ভাব, যে সে কথা তো না। তাহলে তিনি যে বললেন সেটা তো এবারে শুধু তাকেই যে করে বলেছেন তা তো না, এটা প্রত্যেকের জীবনেই এটা কিন্তু মাথায় রাখা তো দরকার। তাই আমার আগে চাই আমি যখন সে কথাটা জানলাম তখন আমি সেই রকম করে ভাবতে এবারে শিখি। দিলে দেখবেন কত নিরঙ্কারে জীবনটা কত সুন্দরভাবে যে কাটবে, কোনো চিন্তাই থাকবে না। হাজার দুঃখ থাকা সত্ত্বেও এমন আনন্দে থাকবেন, তখন দেখবেন দুঃখ আপনাকে দেখে ভয় পালাবে। এটা বাস্তব কথা, কোনো কাল্পনিক কথা না, কিংবা কোনো বিশাল বড় একটা দর্শনের কথা কিছু হচ্ছে না। এটা জীবনের বাস্তবিক যে একটা জিনিস যেটা বাস্তবায়িত হয়ে থাকে, সেটার কথাই কিন্তু আমরা শুনছি। তাই এই রকম করে কিন্তু চলতে শিখতে হয়। আর কিছু কিছু জিনিস, কিছু কিছু ব্যাপার সেদিকে লক্ষ্য রাখতে হয়। যেমন যেটা নিয়ে যে আজকে একটু শুনলাম, তা ছিল কি এই লোভ। যে কথাটা আমরা আলোচনার শুরুতে শুনেছিলাম তা কিনা, তা হচ্ছিল এই যে দুটো বিষয় আমরা মূলত শুনবো যে কিভাবে একে অপরের সাথে জড়িত। বাস্তবে যে কথাটা আপনারা দেখেছেন, যেহেতু ওরা খাওয়া দাওয়া প্রসঙ্গে ছিল, তাই এই কথাটাও কিছুটা আলোচনার মাধ্যমে আমরা জানলাম। তার কারণ আলোচনা একটা এমন জিনিস যেখানে জীবনটাকে কেমন গড়ে তুলতে হয় সেটা বাস্তবে আমরা শিখি। আলোচনার ভিতরে শুধু তার একটা প্রশ্ন জেনে ইয়ে হয়ে গেলাম, তাহলে তো জীবনটাকে আমি কিভাবে তাকে নিয়ে আমি গড়ে তোলার ইয়েতে লেগে থাকবো, যদি নাই জানলাম তার কথা, যদি নাই শুনলাম, কিংবা নাই যদি আমি আমার মাথায় যদি ধরালাম। এই কারণে আমরা আলোচনার সাথে সাথে এমন কিছু কথার উত্তর একটু জেনে নিই, কথাটার কি ইয়ে হতে পারে তার সাথে। নাহলে মেন জিনিস তো এই আলোচনা, বিস্তারিতভাবে কিছু তো শোনা, তাই না? যাই হোক, যে বিষয়টা আপনারা দেখেছিলেন যেটা ছিল, তা ছিল এই যে নুন, কাঁচা লঙ্কার লেবু রস, এটা কি? একদিন এই প্রসঙ্গে শ্রী ঠাকুরই একদিন এই কথাটা বলেছেন। তা হচ্ছে হলো, আমরা দেখবেন পান্তা ভাত খেয়ে থাকি তো, ঠাকুর বলছেন ওই পান্তা ভাত কচলে নুন, লেবুর রস ও কাঁচা লঙ্কা, এই তিনটে জিনিস এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই পান্তা ভাত কচলে নুন, লেবুর রস ও কাঁচা লঙ্কা দিয়ে সেই যে জলটা, সেই জলটাকে প্রত্যেক দিন খাওয়া, ডেলি রোজ খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, অত্যন্ত ভালো। তাই এইটা হয়তো আমরা করেও থাকতে পারি, অনেক হয়তো জেনেও থাকতে পারি, কিংবা নাও জেনে থাকতে পারি। তবে যেহেতু এটা শ্রী ঠাকুরের কথা, তাই এটা আমরা আলোচনার ভিতরে আজকে এটা শুনলাম। যে পান্তা ভাত খাই তো আমরা সবাই, কিন্তু এইরকম ভাবে কি কোনোদিনও খেয়ে দেখেছি? এটা কিন্তু ঠাকুরের বলা, এটা প্রত্যেক দিন খাওয়ার
অভ্যেস করতে হয় যে পান্তা ভাত, এই যে আমরা এমনি তো পান্তা ভাত খেয়ে থাকি, তবে ঠাকুর যে এটা বললেন এইরকম করে এবারে খাবো, পান্তা ভাত খাবো, কিন্তু তার যে জলটা যে কেমনভাবে ঠাকুর খেতে বললেন সেইটাকে জেনে এবারে সেইরকমভাবে যতটা আমি খাবো ততটাই তো আমার স্বাস্থ্যের জন্যই ভালো। তিনি তো আমার জন্যই বলছেন। তার এত কথা, এত বাণী, এত কিছু তিনি দিলেন কি কারণে? ভাবতে হয় তিনি আমার জন্য দিয়েছেন। এ কথাটা একবার শ্রী শ্রী বরদা, শ্রী ঠাকুর একদিন বিভিন্ন কথা আলোচনা করছিলেন। হঠাৎ একজন বলেন, ঠাকুর যে আপনি এত কথা বলছেন, এত কথা দিচ্ছেন, এত বাণী, এটা কি জন্যে বা কার জন্য? ঠাকুর যে বলছিলেন, ঠাকুর সেখানেই স্টপ হয়ে গেলেন, আর কিছুই ঠাকুর বললেন না। ঠাকুর তখন সবাইকে জিজ্ঞাসা করছেন, এই আমি কি কারণে দিচ্ছি রে, কি কারণে তোরা শুনছিস, কি কারণে ইয়ে করছিস? সবাই যে যার মতন করে উত্তর বলে। কেউ ঠাকুরের মন যেটা চাইছে, ঠাকুর যেটা বাস্তবে শুনতে চান সেরকমভাবে কেউ বলছে না। সেসব বরদা তখন আসেন, তিনি এসে স্বাভাবিকভাবে যেমনভাবে প্রণাম করে থাকেন তিনি এসে প্রণাম করছেন। তখন ঠাকুর এবার বরদাকে জিজ্ঞাসা করছেন, বড় খোকা আমি যে এই কথাগুলো কই এগুলো কার জন্যে? তখন শেষে বরদা সরাসরি ঠাকুরকে তাকিয়ে তখন বলছেন, বাবা আপনি আমার জন্য বলেন। তখন সে ঠাকুর শুনে তার মুখে হাসি ফুটল। তাহলে দেখেন কেমনভাবে তার কথাগুলিকে যে গ্রহণ করতে হয়, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।